আচ্ছা, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আগের দিন যে আমরা ক্লাসটা করব বলেছিলাম আরএলসি রেজোন্যান্স সার্কিট, ঠিক আছে? আরএলসি সার্কিটের বাকি পার্টগুলো আমরা করেছি। এই যে রেজোন্যান্স যে পার্টটা, সেই পার্টটা আমরা আজকে করব। তো আগের দিন আমরা কি কি দেখেছি বা কি কি পড়েছি সেই বিষয় নিয়ে আমি একটু সংক্ষেপে বলি। যে আমাদের ক্লাস রিক্যাপটা যেটা ছিল, ফার্স্ট কন্ডিশন কি ছিল আমাদের? ফার্স্ট কন্ডিশন আমরা দেখেছিলাম যে ভিএল গ্রেটার দ্যান ভিসি অর এক্সএল গ্রেটার দ্যান এক্সি যদি হয়, তাহলে সেই সার্কিটটা কী সার্কিট হবে? ইন্ডাকটিভ সার্কিট হবে। তাহলে সেই সার্কিটটা আমাদের হবে কি? ইন্ডাকটিভ সার্কিট। আর বলছে 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশনে বলছে যদি ভিসি গ্রেটার দ্যান ভিএল হয় অথবা এক্সি গ্রেটার দ্যান এক্স এল হয়, তাহলে সেটা কী সার্কিট হবে? ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটিভ সার্কিট। ক্যাপাসিটিভ সার্কিট। এইবার আমরা দেখা যায় না তো। দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে দেখো, আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল? বলছে যেখানে ভিএল ভিসির থেকে বড় সেখানে কে কী সার্কিট হবে? সেটা ইন্ডাকটিভ সার্কিট। আর যেখানে ভিসি ভিএল এর থেকে বড় সেটা হবে আমাদের ক্যাপাসিটিভ সার্কিট। তো দেখো, সেই গ্রাফটা এঁকেছিলাম, মনে পড়ে কি? গ্রাফটা, এই যে কারেন্ট লাইন এটা ছিল, আমাদের এটা ছিল ভিআর, আমাদের কি হচ্ছিল ইন্ডাকটিভ সার্কিটে? এটা ভিএল হচ্ছিল, কারণ 90 ডিগ্রিতে কি ভোল্টেজ, নাইন 90 ডিগ্রিতে ভোল্টেজ লিড করছিল, কারেন্ট ল্যাগ করছিল। আর আমাদের ভিসি যেটা ছিল সেটা আমাদের ভিসিটা এখানে ল্যাগ করছিল। তাহলে দেখো, যার ভ্যালু বড় তার ভ্যালুই তো এখানে থেকে যাচ্ছিল। তো আমাদের ফার্স্ট কন্ডিশন কি? ভিএল গ্রেটার দ্যান যদি ভিসি হয়, তাহলে আমরা যদি এটা সেই মাইনাসটা করি, ভিএল মাইনাস ভিসি যদি করি, তো আমাদের যদি ভিএল এর ভ্যালু বড় হয় তাহলে ভিসিটা ক্যান্সেল হয়ে যাবে ভিএল দ্বারা, আমাদের ভিএল প্রপার্টিটা থেকে যাচ্ছিল। আর যদি আমরা এই মাইনাসটা করে যদি এরকমভাবে দেখছিলাম যে ভিসি মাইনাস ভিএলে যদি আমাদের ভিসির ভ্যালুটা বড় হচ্ছিল, তাহলে ভিএলটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তো আমাদের ভিসি প্রপার্টিটা থেকে যাচ্ছিল। সেটাই এখানে আমি গ্রেটার দেন হিসাবে আমি দেখো লিখে বুঝিয়েছি। বলছে যে ভিএল গ্রেটার দেন ভিসি, যদি ভিএল ভিসি থেকে বড় হয় তাহলে, অথবা এক্সএল গ্রেটার দেন এক্সি হয়, তাহলে কী হবে? সেটা ইন্ডাকটিভ সার্কিট হবে। আর যদি ভিসি ভিএল থেকে বড় হয় অথবা এক্সি এক্সএল থেকে বড় হয়, তাহলে সেটা আমাদের ক্যাপাসিটিভ সার্কিট হবে। এইবার যে আমাদের থার্ড পার্ট যেটা, সেটা হলো আমাদের কন্ডিশনটা হলো কি? দেখো, ভিএল ইকুয়াল টু ভিসি হলে কি হবে? যদি আমাদের এই যে গ্রাফটা দেখো, এই গ্রাফটায় এই ভিএল আর এই ভিসি যদি সমান হয় তাহলে কি হবে? এই কন্ডিশনটাকে বলছে যে ভিএল ইকুয়াল টু ভিসি, এটা হলো, অথবা এক্সএল ইকুয়াল টু এক্সসি। একটু নোট করবে তোমরা কিন্তু, হ্যাঁ, এক্সএল ইকুয়াল টু এক্সসি যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি? রেজোন্যান্স সার্কিট। কি সার্কিট বলবো? রেজোন্যান্স সার্কিট। তো দেখো, আমাদের থার্ড কন্ডিশনটা আমরা আজকে পড়ব। থার্ড কন্ডিশন কি বলছে? ভিএল ইকুয়াল টু ভিসি অর এক্সএল ইকুয়াল টু এক্সসি। বলছে খাতায় লিখে রাখবে, বলছে দিস কন্ডিশন is called resonance circuit.
রেজোন্যান্স সার্কিট। তো এই কন্ডিশনটাকে আমরা কি বলছি? রেজোন্যান্স সার্কিট। তো আমরা এখানে যদি ফেজার ডায়াগ্রাম আঁকি, দেখো এটা ভিআর, এটা ভিসি, সরি এটা ভিএল, আর এটা আমাদের ভিসি। তো কি বলছে এখানে? বলছে যে আমাদের এই ভিএল আর ভিসিটা আমাদের সমান ভ্যালু হলে তখন আমরা তাকে রেজোন্যান্স সার্কিট বলবো। অথবা আদার কন্ডিশন, দেখো এখানে যদি আমাদের আর হয়, আমরা যদি ইম্পিডেন্স সার্কিটটা দেখি, তাহলে আমাদের এটা এক্সএল আর এটা আমাদের এক্সসি। তাহলে এক্সএল আর এক্সসি যদি আমাদের সমান হয় তখন আমরা তাকে কি বলবো? রেজোন্যান্স সার্কিট। দেখো এখানে যে বিষয়টা, ধরো আমাদের আমরা ভোল্টেজের ফেজার ডায়াগ্রাম যেটা এঁকেছি সেটা দিয়েই আমরা করব। আমাদের দুটো একসঙ্গে যে কোনো একটা করলে আমরা আর একটা বুঝে যাব, ইম্পিডেন্সটাও বুঝে যাব, ইম্পিডেন্সের ডায়াগ্রামটাও বুঝে যাব আমরা, আর ভোল্টেজের ডায়াগ্রামটাও আমরা বুঝে যাব। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে এই যে ভিএল আর ভিসি আছে, কি করছে? এদের ভ্যালু যদি সমান হয় একে অপরকে ক্যান্সেল করবে। দেখো তাহলে কি হবে? বলছে ভিএল ক্যান্সেলড ভিসি or ভিসি ক্যান্সেল ভিএল। যদি আমাদের এই ডায়াগ্রামে আমরা ধরে নিলাম ভিএল এর ভ্যালু 50 আছে, এটার ভ্যালু আমাদের 50 আছে, তাহলে দেখো এরা দুজনকেই তো ক্যান্সেল করছে, তাই তো? এই যে এটা 180 ডিগ্রি আমাদের, তো 180 ডিগ্রি মানে কি? আউট অফ ফেজে রয়েছে। তো আউট অফ ফেজে থেকে এরা কি করছে? ভিএল ভিসিকে ক্যান্সেল করছে যদি দুজনের ভ্যালু সমান হয়, আর ভিসি ভিএলকে ক্যান্সেল করছে। তাহলে এখানে যে অ্যাপ্লাইড ভোল্টেজটা কি পড়ে থাকলো? তাহলে শুধু আমাদের দেখো অ্যাপ্লাইড যে ভোল্টেজটা সেটা আমাদের ভিআর পড়ে থাকলো না? ভিআরটাই তো পড়ে থাকলো। এইবার আমরা এইখানে যে আমাদের ভিটি বা টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজটা বার করছিলাম, বা এইখানে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজটা বার করছিলাম, তো এদের মধ্যে কি কোনো অ্যাঙ্গেল কি তৈরি হচ্ছে? আমাদের এই যে রেজাল্টেন্টটা, দেখো রেজাল্টেন্টটা কি আর এখানে থাকছে আমাদের? যদি আমরা এই আমাদের ভিএল আর ভিসি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের রেজাল্টেন্টটা কোনটা দাঁড়াচ্ছে? দেখো আমাদের রেজাল্টেন্টটা এইটুকুনি দাঁড়াচ্ছে না আমাদের, এই ভিআরটাই। তাহলে আমরা এই ভিআর সমান সমানে আমরা কি বলতে পারি? টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, পারি কি না? রেসপন্স করবে। হ্যাঁ স্যার। তাহলে এটাকে যদি, তাহলে আমরা কি বলতে পারছি? ভি আর ইকুয়াল টু আমাদের কিন্তু অ্যাপ্লাইড ভোল্টেজ আমরা বলতে পারছি। এইবার দেখো আমরা যদি ইম্পিডেন্সের অনুযায়ী আমরা ধরি, ইম্পিডেন্স বা এক্সএল বা এক্সি অনুযায়ী ধরি, তাহলে কি হচ্ছে? এটা আমাদের আর পিওর রেজিস্টিভ সার্কিট, আমাদের এক্সএল এটা, এটা আমাদের এক্সি। তো যখন দেখো এখানে বিষয়টা এক্সএল ইকুয়াল টু এক্সি হচ্ছে, তখন কি করছে? এরা একে অপরকে ক্যান্সেল করছে না? তাহলে এক্সএল ইকুয়াল টু এক্সি কী করছে? দে ক্যান্সেল ইচ আদার, ক্যান্সেল ইচ আদার, একে অপরকে ক্যান্সেল করছে। যদি একে অপরকে ক্যান্সেল করে তাহলে এখানে রেজাল্টেন্ট কে? আর, আমরা রেজাল্টেন্ট হিসাবে আরকেই পাচ্ছি, কারণ তখন তো আমরা এই যে রেজাল্টেন্ট আমাদের বাহুগুলো ছিল সেই রেজাল্টেন্ট বাহু বা অতিভুজটাকে তো আমরা পাচ্ছি না, বা জেডটাকে আমরা এখানে পাচ্ছি না। জেডটাকে আমরা কোথায় পাবো? এই লাইনেই পাবো আমরা জেড, ইনফেজে। তো দেখো এইখানে আমাদের যদি রেজাল্টেন্ট আর হয় তাহলে এই আর সমান সমানই আমরা জেড লিখতে পারি, পারি কি না? আর সমান সমানই তো আমরা জেড লিখতে পারি। আমাদের যে আরও এখানে রেজাল্টেন্ট হচ্ছে, জেডও এখানে রেজাল্টেন্ট হচ্ছে।
তাহলে রেজাল্টেন্ট দুটো রেজাল্ট, একটা রেজাল্টেন্ট সমান সমানই আর একটা রেজাল্টেন্ট, তাহলে আর সমান সমান এখানে আমাদের জেডের কাজ করছে কে, আর। তাহলে আর ইকুয়াল টু আমাদের জেড হচ্ছে এখানে। তাহলে জেডটা কি, একটা সার্কিটে জেড কি থাকে, এই যে যে আমরা সবার প্রথমে যে আরএলসি সার্কিটটা এঁকেছি, এই যে টোটালটা, এই টোটালে যে জেডটা আছে সেই জেডটা কে, অপোজিশন সবার, ইম্পিডেন্স মানে কি, প্রত্যেকটার অপোজিশন। দেখো এই আর, তারপরে এই এল অ্যান্ড সি, এদের টোটাল অপোজিশনটাই তো আমাদের রেজাল্টেন্ট জেড ছিল, তাই তো, রেজাল্টেন্ট জেড। তাহলে এখানে আমরা যখন দেখলাম যে সার্কিটটা রেজোন্যান্স হচ্ছে, তখন সেখানে আমাদের রেজাল্টেন্ট কে বেরোচ্ছে, আর। তো আর ইকুয়াল টু আমরা সেখানে জেড কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আর ইকুয়াল টু জেড যখন হবে, টোটাল টোটাল অপোজিশন কিন্তু সেখানে, টোটাল অপোজিশন যদি হয় আর ইকুয়াল টু জেড, দেন দ্য জেড ইজ দ্য মিনিমাম ইম্পিডেন্স। ঠিক আছে, তখন কি হবে, জেড সব থেকে মিনিমাম ইম্পিডেন্স হচ্ছে। কেন মিনিমাম হচ্ছে, এই যে যে গ্রাফটা আছে তোমরা একটু ভালো করে দেখো। আমরা এই যে রেজাল্টেন্ট যখন জেড বার করছিলাম, তখন কিন্তু আমরা এই যে আরটাকে নিয়ে, আমাদের এক্সএলকে নিয়ে, আমাদের এক্সসিকে নিয়ে, এই টোটালটার রেজাল্টেন্ট কিন্তু জেড বার করছিলাম। তো জেড এখানে কি ম্যাক্সিমাম জেড নয়? আর এখন যে জেডটা আমরা পাচ্ছি, রেজাল্টেন্ট আর বা রেজাল্টেন্ট জেড যেটা পাচ্ছি আমরা, সেটা কি সব থেকে মিনিমাম নয়? এইটুকুনির আমরা পাচ্ছি। তাহলে এখানে কি, এখানে মনে রাখবে যে রেজোন্যান্স সার্কিটে যে টোটাল ইম্পিডেন্স জেড, সেখানে কি হবে, জেড ম্যাক্স, জেড হলো সব থেকে মিনিমাম হবে। ঠিক আছে, মিনিমাম হবে। তাহলে ইম্পিডেন্স আর রেজোন্যান্স সার্কিটে ইম্পিডেন্স হলো মিনিমাম। তো এই বিষয়টা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে একটু রেসপন্স করবে, না ক্লিয়ার হলে তাহলেও তোমরা রেসপন্স করবে। ক্লিয়ার, এটা কি তোমরা বুঝতে পেরেছো না পারোনি? একটু রেসপন্স করে বলো। দেখো ভিএল মাইনাস, এটা আমাদের কি, ভিআর, এটা আমাদের ভিএল, এটা আমাদের ভিসি, এই জায়গাটা আমাদের 180 ডিগ্রি আউট অফ ফেস। তো আমাদের একে কী করছিলাম, আমরা অ্যারিথমেটিক সাম করছিলাম যে আরএলসি সার্কিটের যদি আমাদের রেজাল্টেন্ট বার করতে হয়, তাহলে আমাদের যে লম্বটা, সেই লম্বটা বার করার জন্য তো আমরা এটা অ্যাপ্লাই করছিলাম, ভিএল মাইনাস ভিসি। তো আমাদের কি হচ্ছিল, যখন ধরো আমাদের ভিএল এর ভ্যালু ছিল 50, আর আমাদের ভিসির ভ্যালু ছিল কি হচ্ছে, ভিসির ভ্যালু যখন আমাদের ধরো 20, তো আমাদের ভিএল মাইনাস ভিসি করলে পরে কি হচ্ছে, 30 হয়ে যায়, 30 হচ্ছিল। তো 30 হলে কি হবে, এই 30টা কার প্রপার্টি ছিল এখানে বলো তো, এই যে যে এই গ্রাফটায় এই 30টা কার প্রপার্টি, ভিএল এর না ভিসির? কে, ভিএল এর প্রপার্টি ছিল। তাহলে আমাদের ভিএলটা কি করছিল, ভিএলটা কিন্তু আমাদের এই এক্সিটাকে ক্যান্সেল করে দিয়ে ওর প্রপার্টি শুধু এই 30 অবধি কিন্তু থেকে যাচ্ছিল বা রেখে দিচ্ছিল এই 30। অথবা আমাদের এখানে যদি ভিসির ভ্যালু, এই 30টা আমাদের ভিসির ভ্যালু হতো, তাহলে আমাদের এই যে যে ভিএলটাকে আমাদের ক্যান্সেল করে দিত, তখন আমাদের গ্রাফটা এরকম দেখতে হতো না, এটা আমাদের 30 হতো। হ্যাঁ স্যার। তো বিষয়টা কি, যখন এই দুটো ভ্যালু ভিএল আর ভিসি, আমি ধরে নিলাম এই ভিএলও আমাদের 50 হয়েছে একটা সময় ভ্যালু, আর ভিসিও আমাদের একটা সময় 50 হয়েছে। তাহলে দেখো ভিএল মাইনাস ভিসি যদি আমরা করি, তাহলে এটা কি, ভ্যালুটা আমাদের 50 মাইনাস 50 সমান সমান কত হয়, আমাদের 0 হয় না? বুঝতে পারছো সুমন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমার 0 হয়। তো যখন 0 হচ্ছে, জিরো হওয়া মানেটা কি, তাহলে আমাদের জিরো হওয়া মানেটা কি, জিরো হওয়া মানেই তো দেখো দুটোর ভ্যালু সমান, মানে কি ভিএল ইকুয়াল টু ভিসি অথবা এক্সএল ইকুয়াল টু এক্সসি, তাই তো? এই দুটো যখন সমান হচ্ছে, বা আমাদের দেখো 50 50 দুটো আমাদের ভ্যালু হলো, তখন কি হলো,
আমাদের কি এই গ্রাফটার কোনো অস্তিত্ব থাকবে? এই গ্রাফের এই লাইন দুটোর আমাদের কি কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না, একে অপরকে তো ক্যান্সেল করে দিল বিয়োগ করে। তো আমাদের রেজাল্টেন্ট কে পড়ে থাকলো? শুধু ভি আর, এটাই তো আমাদের রেজাল্টেন্ট। এটা সমান সমানই তো আমাদের জেড, এটা সমানই সমানই তো আমাদের ভি, টোটাল ভোল্টেজ। হ্যাঁ স্যার। পরিষ্কার এটুকুনি? হ্যাঁ তো আমি বলতে চাইছি দেখো, যে এটা সমান সমান জেড যখন হচ্ছে, তখন এই যে এই কন্ডিশনটা যখন ঘটছে, তখন কি হচ্ছে? জেড মানে কি? ইম্পিডেন্স তো। জেড মানে ইম্পিডেন্স তো। হ্যাঁ তো ইম্পিডেন্সটা এখন সব থেকে কম নয়? এই অবধি আমরা ইম্পিডেন্স ক্যালকুলেশন করছি, এই অবধি আমাদের এই দুটো আরও ইম্পিডেন্স কি ক্যান্সেল হয়ে গেল না দুটো জিনিসের, ভিএল এর আর ভিসির? হ্যাঁ তো যখন আর ইকুয়াল টু জেড হচ্ছে, তখন কি হচ্ছে আমাদের? তাহলে আমরা কি দিয়ে দেখছিলাম? এক্স এল এক্স সি আর এটা আর। তো এই দুটো যদি ক্যান্সেল হয়ে যায়, তো আমাদের আর যেটা হচ্ছিল, এই আর ইকুয়াল টুই আমাদের জেড হচ্ছে। তো এই কন্ডিশনটা যখন দাঁড়াচ্ছে, তখন কি হচ্ছে? জেড এখানে সব থেকে মিনিমাম, জেড এখানে সব থেকে মিনিমাম। ঠিক আছে, দেখো এইগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। আমি তোমাদের আরও কিছু কন্ডিশন দেখাচ্ছি যেগুলো দেখলে পারে। তোমরা একটু খাতা বার করো, আশা করি সবাই বার করেই আছো। যারা বার করনি তারাও বার করে নাও। বলছে একটা কন্ডিশন, হোয়াট অ্যাবাউট কারেন্ট? ঠিক আছে, হোয়াট অ্যাবাউট কারেন্ট ইফ the circuit is resonance? Circuit is resonance. বলছি হোয়াট অ্যাবাউট দ্য কারেন্ট ইফ সার্কিট ইজ রেজোন্যান্স? যদি সার্কিট রেজোন্যান্স হয়, তাহলে কারেন্টের এখানে কি হবে? কারেন্ট কি হবে এখানে? সবাই প্রশ্নটা খাতায় লিখে নাও, আর সঙ্গে সঙ্গে দেখো আমি এক্সপ্লেনেশনও দিচ্ছি, খুব সুন্দর ইন্টারেস্টিং। এখানে আমাদের আই সমান সমান আমরা কি জানি? আই সমান সমান আমরা জানি না ভি বাই জেড। এটাই তো করে আসছি এতদিন ধরে। আর এল সার্কিট, আরসি সার্কিট, তারপরে তারপরে আমাদের যেটা ইন্ডাকটিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট, সেখানে আমরা যখন আই বার করছিলাম, তখন আই সমান সমান আমাদের কি হচ্ছিল? ভি বাই জেড হচ্ছিল না? এটাই তো আমাদের আয়ের কন্ডিশন। তো দেখো, এই জেড যদি আমাদের জেড ইকুয়াল টু আমাদের যদি আর হয়, বা আর ইকুয়াল টু আমাদের জেড হয়, তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি না আই ইকুয়াল টু ভি বাই আর? দেখো সেই আবার ওহমস লয়ের আমাদের রেজিস্টিভ সার্কিটের সূত্রটা ফিরে আসলো। তাহলে এখানে শুধু বেঁচে রইল কে? আমাদের বেঁচে রইল কে? রেজিস্টিভ, পিওর রেজিস্টিভ সার্কিটটাই তো বেঁচে ছিল যখন আমরা এক্সেল আর এক্সিকে ক্যান্সেল করলাম। তো আমাদের দেখো আই এর কন্ডিশনটাও কিন্তু এখানে কেউ আসলো রেজোন্যান্স সার্কিটে, আই ইকুয়াল টু ভি বাই আর। এখানে তাহলে কি হচ্ছে? আই আমাদের ম্যাক্সিমাম, আই আমাদের এখানে কি ম্যাক্সিমাম। তাহলে যখন জেড ইকুয়াল টু আর হচ্ছে, তখন আমাদের আই ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ইন রেজোন্যান্স সার্কিট আই সমান সমান আমরা কি পেলাম? ভি বাই আর। খেয়াল এইগুলো কিন্তু একদম মনে রাখবে একদম। তাহলে সবারটা টোকা হয়েছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো তাহলে এরপরে বলছে হোয়াট অ্যাবাউট পাওয়ার ফ্যাক্টর? তাহলে পাওয়ার ফ্যাক্টরের কি হবে এখানে রেজোন্যান্স সার্কিটে? ঠিক আছে, হোয়াট অ্যাবাউট পাওয়ার ফ্যাক্টর? পাওয়ার ফ্যাক্টরের কি হবে এখানে? পাওয়ার ফ্যাক্টর অথবা আর বাই জেড অর ভি আর বাই ভি।
পাওয়ার ফ্যাক্টরের কন্ডিশন তো আমরা এগুলোই লিখি, অথবা ভূমি বাই অতিভুজ। তাহলে পিএফ, দেখো পিএফ সমান সমান কস ফাই, কস ফাই সমান সমান কি আর বাই জেড। তো এখানে আর বাই জেড যদি হয়, দেখো তাহলে রেজোন্যান্স সার্কিটে আমাদের আর বাই জেড যদি হয়, আর বাই জেড যদি হয় আমাদের, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আর বাই জেড যদি হয়, দেখো জেড সমান সমান আমরা কি জানি রেজোন্যান্স সার্কিটে রেসপন্স করবে জেড সমান সমান আর। জেড সমান সমান যদি আর হয়, তাহলে দেখো আর বাই আর হয়ে যাচ্ছে না আমাদের এখানে। তো আর বাই আর যদি হয়, এই দুটো যদি ক্যান্সেল হয়, তাহলে আমাদের কি থাকছে পাওয়ার ফ্যাক্টর 1। তো 1 পাওয়ার ফ্যাক্টরটাই তো আমাদের কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাই নয় কি? তাহলে 1 পাওয়ার ফ্যাক্টরটাই দেখো এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা সর্বোচ্চ, মানে সব থেকে ভালো পাওয়ার ফ্যাক্টর আমরা পাচ্ছি কোথায়? এই রেজোন্যান্স সার্কিটে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। দেখো আগের ক্লাসগুলো যারা ঠিকঠাক করেছো তারা আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে, আর যদি কেউ ক্লাস না করে থাকো, ক্লাসে মন না দিয়ে থাকো, সে কিন্তু বুঝবে না। তো এখানে আমরা দেখলাম হোয়াট অ্যাবাউট কারেন্ট, হোয়াট অ্যাবাউট পিএফ। তো আমাদের মনে আর একটা প্রশ্ন আসলো, তাহলে এখানে বলছে স্যার ফ্রিকোয়েন্সিও তো এর মধ্যে থাকে, তো কোন ফ্রিকোয়েন্সিতে সার্কিট রেজোন্যান্স হতে পারে? তাহলে আমরা দেখি অ্যাট হুইচ ফ্রিকোয়েন্সি circuit is resonance circuit is become resonance circuit is becomes resonance। তাহলে কোন ফ্রিকোয়েন্সিতে সার্কিট রেজোন্যান্স হচ্ছে? দেখো আমাদের যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আছে যেটা, ঠিক আছে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে আমরা ডিনোট করি এফ আর দিয়ে, ঠিক আছে। নর্মাল ফ্রিকোয়েন্সিকে আমরা শুধুমাত্র এফ দিয়ে ডিনোট করি, কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকে আমরা কী দিয়ে ডিনোট করি? এফ আর দিয়ে। দেখো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমাদের কখন হবে, কোন ফ্রিকোয়েন্সিতে সার্কিট রেজোন্যান্স হবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের যে কন্ডিশনটা দরকার সেটা তো এক্সএল ইকুয়াল টু এক্সসি, এক্সসি হলে পারেই, এক্সএল ইকুয়াল টু এক্সসি যদি হয় তাহলেই তো সার্কিটটা রেজোন্যান্স হবে। তাহলে এক্সএল, আমরা এক্সএল সমান সমান কী জানি? এক্সএল সমান সমান আমরা জানি না, ওমেগা এল জানি, আর এক্সসি সমান সমান আমরা কি জানি? 1/ওমেগা সি জানি, তাই তো? দেখো এই দুটো কন্ডিশন কিন্তু আমরা জানি, এবং আগের ক্লাসে বা প্রত্যেকটা ক্লাসেই আমরা এটাকে রিপিট করেছি। তো যদি এই কন্ডিশনটা হয়, সবাই কন্ডিশনটা খাতায় লিখে রাখো কিন্তু, হ্যাঁ, এক্ষুনি কাজে লাগবে আমাদের। দেখো তাহলে আমরা লিখতে পারি না এক্সএলের বদলে ওমেগা এল সমান সমান 1/ওমেগা সি আমরা লিখতে পারি, পারি কি পারি না? এটা লিখতে আমরা পারি কি পারি না বলো? অফকোর্স পারি। তাহলে এইটাকে যদি আমরা একটু অঙ্ক করি, অঙ্ক করলে পারে এটা এসে কি দাঁড়ায়, এটাকে যদি একটু সমান সমানের এদিক ওদিক করি, দেখো এটাকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/এলসি লিখতে পারি আমরা। এলটাকে নিচে নিয়ে আসলাম, ওমেগাটাকে ওমেগার কাছে নিয়ে গেলাম, শুধু একটু রিপ্লেস করে দিলাম। তাহলে ওমেগা ওমেগা তাহলে কি হবে? ওমেগা স্কোয়ার, আর আমাদের পড়ে থাকলো 1/এলসি। তাহলে এই কন্ডিশনটা আমাদের এসে দাঁড়ালো। তো এই কন্ডিশনটাকে আরেকটু রেকটিফাইং করলে পারে আমরা লিখতে পারি, দেখো ওমেগা সমান সমান এই স্কোয়ারটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে এবারে √এলসি হয়ে যায়।
এটা হয়ে গেল আমাদের। এইবার আমরা ওমেগা সমান সমান আমরা কি জানি? দেখো ওমেগা সমান সমান আমরা জানি না 2πf। এই এফটা এখানে কিন্তু আমাদের বার করতে হবে যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা এফ আর, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? 1/√LC। অথবা আমরা যদি এই ফ্রিকোয়েন্সিটাকে এখান থেকে বার করতে চাই, তো এফ আর সমান সমান দেখো 1/2π√LC হয়। এই কন্ডিশনটা আমাদের ফাইনালি দাঁড়ায় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান সমান। এই কন্ডিশনটাই আমাদের কি ফাইনাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান সমান আমরা এটা লিখতে পারি 1/2π√LC। তাহলে বলছে কখন হবে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি? যখন কন্ডিশনটা দাঁড়াবে 1/2π√LC। এবার দেখো আমরা একটুখানি যদি গ্রাফিক্যাল রিলেশন দেখি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সির সঙ্গে, তাহলে বিষয়টা তোমাদের আরও একটু ক্লিয়ার হয়। গ্রাফিক্যাল রিলেশন, ঠিক আছে, গ্রাফিক্যাল রিলেশন বিটুইন দেখো আমরা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আলাদা আলাদা প্রপার্টিসের সঙ্গে দেখব, ঠিক আছে। এফ অ্যান্ড আর এর মধ্যে আমরা রিলেশন দেখব। আমরা এফ অ্যান্ড এক্সেলের মধ্যে রিলেশন দেখব ফ্রিকোয়েন্সির সাথে। আমরা 3 নম্বরে দেখব এফ অ্যান্ড এক্সির মধ্যে রিলেশন, ঠিক আছে। এই 3টে রিলেশন আমরা দেখব। আরও অনেক রিলেশন আছে যেগুলোর মধ্যে এখন ঢোকা যাবে না, আপাতত এই রিলেশনগুলোই তোমরা জানো। যখন পসিবল হবে আমি আবার সেই রিলেশনগুলো দেখাবো এবং সেটা একটু হায়ার লেভেলের স্টাডিসে যাবে আমাদের, ঠিক আছে। তো ব্যাপারটা দেখো, তাহলে আমার সবার প্রথমে আমরা কি দেখব? এফ অ্যান্ড আর এর মধ্যে দেখছি। হ্যাঁ, এফ অ্যান্ড আর এর মধ্যে আমাদের যে রিলেশনটা আছে, তো আমরা এই গ্রাফিক্যালের একটা দাগ টেনে নিলাম। এটা আমাদের এফ, এটা আমাদের আর। তো দেখো রেজিস্টিভ সার্কিটে বা যে কোনো সার্কিটের মধ্যে দিয়ে আমরা যদি যাই ফ্রিকোয়েন্সি পাঠাই না কেন, তার রেজিস্ট্যান্স কি কখনো চেঞ্জ হবে? একটা বাল্বের মধ্যে দিয়ে ধরো আমরা 50 হার্জ না দিয়ে 60 হার্জ সাপ্লাই এর একটা আমরা কারেন্ট এবং ভোল্টেজ দিলাম, তার ফ্রিকোয়েন্সির কারণে কখনো কি রেজিস্ট্যান্সটা পরিবর্তন হবে কি হবে না? রেসপন্স করবে। এটা বেসিক নলেজ। কোথাও কি আমরা করেছি এরকম কিছু? হবে না, কারণ রেজিস্ট্যান্সটা তো আমাদের কনস্ট্যান্ট। রেজিস্ট্যান্স কমা বাড়া কার উপরে নির্ভর করে? দেখো ভি ইকুয়াল টু আই আর আমরা জানি, তাহলে আর ইকুয়াল টু আমাদের ভি বাই আই। তো রেজিস্ট্যান্স কার উপরে ডিপেন্ড করছে? কারেন্টের উপরে নয়। এরা একে অপরের তো অপোজিং ফ্যাক্টর। তো ফ্রিকোয়েন্সি আমাদের এখানে কোথাও কি নির্ভর কিন্তু করছে না। তো আমাদের এই যে যদি গ্রাফটা হয়, গ্রাফটা হলে দেখো আমাদের এই ফ্রিকোয়েন্সি এই লাইনেই যাচ্ছে, এরমভাবে যেতে থাকবে, ফ্রিকোয়েন্সি বাড়তেই থাকবে, আর আমাদের রেজিস্ট্যান্স যেমন কন্ডিশনে ছিল তেমন কন্ডিশনেই কিন্তু থাকবে, ঠিক আছে। এটা হলো ফ্রিকোয়েন্সি আর রেজিস্ট্যান্সের মধ্যে গ্রাফিক্যাল রিলেশন। এইবার যদি আমরা দেখি এফ অ্যান্ড এক্সেলের মধ্যে রিলেশন, তাহলে কি হবে? দেখো আমরা এই এঁকে নিলাম, এই দিকটা আমাদের এক্সেল,
এইটা আমাদের ফ্রিকোয়েন্সি এফ। তো আমরা কি জানি দেখো, এক্সএল ইকুয়াল টু 2 পাই এফএল আমরা জানি, এটা জানি কন্ডিশন। তাহলে দেখো এক্সএল ভ্যারিজিয়াস এফ, দেখো এক্সএল ভ্যারিজিয়াস এফ মানে এক্সএল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে এক্সএলও বাড়বে, আর যদি ফ্রিকোয়েন্সি কমে তাহলে এক্সএলও কী হবে, কমবে। তাহলে আমাদের গ্রাফটা দেখো, ফ্রিকোয়েন্সি এদিকে বাড়ছে, ফ্রিকোয়েন্সি এই দিকটায় বাড়ছে। তো আমাদের যখন ফ্রিকোয়েন্সি 0 ছিল তখন আমাদের তাহলে তো এক্সএলও 0 ছিল, তাই তো? এক্সএলও আমাদের 0 ছিল। যখন ফ্রিকোয়েন্সি 0 আমাদের এক্সএলও 0, যখন ফ্রিকোয়েন্সি 100 তখন আমাদের এক্সএলও কি সেই পরিমাণেই বাড়বে ফ্রিকোয়েন্সির। তো তাহলে আমাদের গ্রাফটা দেখো এইভাবেই যাবে, এটা আমাদের এক্সএল। এইবার দেখো এক্সিতে কি হবে, রিলেশন বিটুইন এক্সি। তাহলে দেখো আমাদের এক্সিতে কি ব্যাপারটা হচ্ছে, আমরা এই জায়গাটাও এক্সি করে দিই, এই দিকটা এক্সি আমাদের। দেখো এক্সি কিন্তু কখনো নর্মালি এমনি 0 হয় না, ঠিক আছে? এক্সি কিন্তু নর্মালি কখনো 0 হয় না। আমরা এক্সি সমান সমান কি জানি, দেখো এক্সি সমান সমান আমরা জানি 1/2 পাই এফ সি, তাই তো? তো এক্সির সঙ্গে 1/FC মানে ইনভার্সলি প্রপোর্শনাল, 1/AF এটা, ঠিক আছে? 1/F, এফের সঙ্গে এক্সির কী সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল। মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে আমাদের এক্সি কী হবে, কমে যাবে, আর এক্সি যদি আমাদের বাড়ে ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে বিষয়টা দেখো, যখন এক্সি বাড়ছে একটা ম্যাক্সিমাম পয়েন্টে রয়েছে তখন আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু মিনিমাম পয়েন্টে রয়েছে, ঠিক আছে? আর যখন আমাদের ফ্রিকোয়েন্সি একটা ম্যাক্সিমাম পয়েন্টে রয়েছে তখন আমাদের এক্সি একটা মিনিমাম পয়েন্টে রয়েছে। তাই আমাদের গ্রাফটা দেখো এরমভাবে একটা পজিশনে কিন্তু দাঁড়াবে, এরম একটা পজিশনে দাঁড়াবে। এরম একটা পজিশনে দাঁড়াবে। দেখো এক্সি এখানে কি, এই যে এতটা ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সি দেখো তখন কিন্তু কম, এইটুকুনি ফ্রিকোয়েন্সি। আর যখন আমাদের এক্সির গ্রাফটা দেখো এইখানে এসে মিনিমাম হচ্ছে তখন আমাদের দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু সব থেকে হাই, ঠিক আছে? তো এই পজিশনে আমাদের ফ্রিকোয়েন্সিটা কী করছে, এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কোথায় তাহলে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এই যে দেখো আমি একটা পয়েন্ট করছি, এই যে পয়েন্টটা দেখো, এই পয়েন্টটায় আমাদের ফ্রিকোয়েন্সি অ্যান্ড এক্সি দেখো ইকুয়াল, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অথবা দেখো আমাদের এখানে ইকুয়াল, কিন্তু এই পোর্শনটায় আমাদের কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে এখানে কি হবে, এক্সি ইকুয়াল টু আমাদের এক্সেলটা এই ফ্রিকোয়েন্সিতে এসে হবে, এটা আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি।